আমার স্বামী ইপ্তি যখন আমার গায়ে প্রথম হাত তুলে সেদিন আমি মনের শোকে ভীষণ কেঁদেছিলাম। বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমাকে বন্ধ্যা অপবাদ দিয়ে যা নয় তাই বলে গালাগাল দেয়। সমস্ত অপবাদ মুখ বুজে সহ্য করে পুরো বাড়ির কাজ একাই করতাম। আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখন ইপ্তি খুব ছোট। শাশুড়ি মা একা একা একটা ছেলেকে মানুষ করেছেন, তাই একটু বকে গেছে। শাসন করার কোনো মানুষ ছিল না যে। ইপ্তির একটা অভ্যাস খুবই ভালো ছিল, আমাদের মাঝের ঝামেলা কখনোই সে বাইরের মানুষকে জানাতো না, এমনকি শাশুড়ি মাকেও না। রাতের আধারে সে আমাকে আঘাত করত, ছোটোখাটো মায়ের দাগেই তার মন ভরে যেত। বিয়ের আগে মা আমায় বুঝিয়ে দিয়েছিল সংসার এত সহজ নয়, ছোটোখাটো কথায় নালিশ করলে সংসার সাজানো যায় না। তাই চুপ থাকতাম, নালিশ করতামও বা কাকে? ইপ্তির সামনে আম্মা কোনোদিনও গলা উঁচিয়ে কথা বলতে পারতেন না। মুরব্বি বলতে শুধুই তিনি, যাকে ইপ্তি কোনো পরোয়া করে না। সমস্ত ব্যবসার দায়ভার ছিল তার উপরে, তাই আম্মাও বেশি কিছু বলার সাহস করতেন না। কিছু জানতে পারলে তো বলবেন। ইপ্তির পরনারীর প্রতি নজর ছিল দারুণ, অন্তত এতটুকু তো তিনি জানতেনই, তবু মুখে তালা ঝুলিয়ে রাখতেন। আমি বুঝে গিয়েছিলাম বিচার সালিশে কিচ্ছু হবে না, বাপের বাড়িতেও আমার ঠাঁই হবে না, এটা বাবা আগেই জানিয়ে দিয়েছিলেন। ওনার ভাষ্যমতে আমি মূল দোষী, এক কথায় দোষী মেয়ে মানুষ। সব দিক থেকে আমি ছিলাম বড্ড নিরুপায়, তাই তো অসহায়ত্বের প্রথম অংশই আমার পরিচয় নিরু। সব কিছু ঠিক হয়ে যাবে এই আশায় আমি প্রতিনিয়ত বুক বাঁধি। এভাবে বছর পেরিয়ে যায়, কিন্তু সব কিছু আগের চেয়ে আরও এলোমেলো হতে শুরু করে। ইপ্তিকে আমি কখনো নেশা করতে দেখিনি। বিয়ের আগেও শুনেছিলাম সে খুবই ভালো ছেলে, কিন্তু ইদানিং সে প্রায় প্রতি রাতে মদ খেয়ে বাড়ি ফিরে। কারণ জিজ্ঞেস করলে একটাই উত্তর ভেসে আসে, আমি তাকে এখনও কোনো সন্তান দিতে পারিনি, এজন্যই সে নেশা করে। শাশুড়ি অগোচরে আমি তাকে বোঝানোর চেষ্টা করি, লোক লজ্জার কথা বলি, মান সম্মান যাওয়ার ভয় দেখাই, কিছুতেই কাজ হয় না। সে আমাকে মারধর করে, অত্যাচার বাড়িয়ে দেয়, বারবার লামিয়াকে বিয়ে করে ঘরে সতীন আনার ভয় দেখায়। আমিও বাঙালি নারীদের মতো ভয় পাই, স্বামী হারানোর ভয়। লামিয়া আমাদের গ্রামেরই মেয়ে, নদীর ওই পাশটায় তাদের বাড়ি। দেখতে আহামরি সুন্দর না হলেও তার পিছনে ইপ্তির অনেক টাকা গোচ্ছা গেছে। টাকার সঠিক হিসাব কারো হাতে তুলে দিতে হয় না বলে যেভাবে খুশি টাকা ওড়ায় সে। স্বামীকে পেয়ে আমি চুপ, সংসারের সব খরচ হাতে পেয়ে আম্মাও চুপ। আমার মাঝে নতুন কারো উপস্থিতি টের পাচ্ছিলাম। খবরটা আমার স্বামীর কানে তুললে তাকে খুশির চেয়ে বরং একটু চিন্তিতই দেখাচ্ছিল। আমি ভীষণ খুশি হয়েছিলাম এই ভেবে যে আমার স্বামীর মতিটা বুঝি এবার ঘরমুখ হবে। একটা বাচ্চাই তো চেয়েছিল সে। যতদিন বাড়তে লাগলো ততই সে শরীরের নেশায় বাইরে দিন কাটাতো। আমি এবার স্পষ্ট বুঝতাম তার সন্তানের নয়, শরীরের চাহিদা। একদিন খুব রাতে বাড়ি ফেরায় আমি তাকে প্রশ্ন করে বসি। আমার প্রতিবাদের আওয়াজ দমিয়ে রাখতে সে রাতেই আমার গলা চেপে ধরে সে। এতটুকু ভাবলো না অন্তঃসত্ত্বা আমি সেদিন মরেও যেতে পারতাম। তারই সন্তান ছিল আমার গর্বে, সামান্য মায়াটুকুও নেই তার আমাদের প্রতি। এরপর আর কখনো তার উপরে কথা বলার সাহস করিনি আমি। বাচ্চা হওয়ার পর থেকেই আমাদের ঘরের বিষয়গুলো বাইরে আসতে শুরু করলো। শাশুড়ি মায়ের সামনেও সে আমাকে মারত। এরপর আসলো সে অনাকাঙ্ক্ষিত রাত, লামিয়াকে বিয়ে করে ইপ্তি বাড়ি নিয়ে আসলো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। শত ভয় ডর ছাপিয়ে আমি তার সামনে বাদ হয়ে দাঁড়াই। আমাদের দুজনের উচ্চ আওয়াজে আম্মা বেরিয়ে আসলেন, কিন্তু একটি বাক্য ইপ্তির বিরুদ্ধে ব্যয় করলেন না। ইপ্তির লাথি কিল ঘুষি খেয়ে আমি মিয়ে গিয়েছিলাম, তবু অনুনয় করে তাকে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে বললাম। সেদিনও মাদকাসক্ত হয়ে টাল সামলাতে পারছিল না। আমার চুলের মুঠি ধরে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বহু কথা বলে গেল, যার সারমর্ম ছিল সন্তানটা আমি অন্যের থেকে নিয়ে এসেছি, এই সন্তান তার নয়। আমি যদি তার সুখে বাধা হয়ে দাঁড়াই তাহলে আমার বাচ্চাটাকেও সে মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। আমি তার কথায় স্তব্ধ বনে যাই, চুপচাপ অশ্রু ফেলতে ফেলতে নিজের ঘরে চলে যাই। নীল আমার একমাত্র ছেলে কি সুন্দর ঘুমিয়ে আছে। ছেলেটার মুখটা দেখছি আর আমার ভাগ্যের কথা ভাবছি।
কেন এলো সে ফুটফুটে চেহারা নিয়ে এই পৃথিবীতে? সে না থাকলে তো আমি আজ এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারতাম। আজ তো সেটাও হবে না। আম্মা বারবার আমার ঘরের আশেপাশে উকিঝুঁকি মেরে দেখছেন। হাজার হলেও আমাকে স্নেহ করেন, নিজের নাতিকে আদর করেন, ভালোবাসেন। ইপ্তির অকথ্য ভাষার সামনে দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি নিজের ঘরে চলে গেলেন। লামিয়া মেয়েটা শরীর দুলিয়ে ইপ্তির পাশে দাঁড়িয়ে আছে। এবার সেও মুখ খুলল। আমি যদি আগে জানতাম এত নাটক হবে, তাহলে এখানে আমি কখনোই আসতাম না। শোনো ইপ্তি, তুমি যদি আমায় নতুন বাসায় না নিয়ে যাও, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। ইপ্তির আর একটু কাছে গিয়ে তার বুকে হাত রেখে কান্নার ভাব ধরে বলল, তুমি যদি আমাকে এ বাড়িতে রেখে যাও, তাহলে আমি মরেই যাব। এখানে আমার দম বন্ধ হয়ে যাবে। নেশায় ধূত হয়ে থাকলেও লামিয়া ন্যাকুশ স্বভাব ইপ্তিকে নাড়িয়ে তুলল। সে লামিয়াকে আশ্বস্ত করল আর তৎক্ষণাৎই তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে তাদের পিছন পিছন গেলাম। ইপ্তির দু পায়ে ধরে বসে পড়লাম। প্লিজ ইপ্তি, যেও না। আমাদের একটা সন্তান আছে, তার কথা ভাবো। অনেক বোঝালাম, কিন্তু সে শুনতে নারাজ। আমার পেটে একটা লাথি দিয়ে সে চলে গেল। সে বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরে নীলের পাশে নিশ্চুপ বসে রইলাম। আম্মাকে যখনই কিছু বলতে চেষ্টা করতাম, তখনই তিনি আমাকে বলতেন, আমি ছেলেটাকে বাপ ছাড়া মানুষ করতে গিয়ে অমানুষ বানিয়েছি। সেটা তো আমি নিজেও চোখে দেখি। তুমি একটু মানিয়ে নাও না মা। তোমার ছেলেটাকে বাপ ছাড়া করো না। নাতিটাকে কেন বাপের আদর থেকে বঞ্চিত করবে? ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। কিন্তু আজ কিসের জন্য ধৈর্য ধরব, আর কিসের আশায় মানিয়ে নিব? চোখ মুছে নীলকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আম্মার ঘরে গিয়ে দেখলাম তিনিও বেশ চিন্তিত, কাঁদছেন। নীলকে তার পায়ের উপরে রাখলাম। আম্মা হকচকে উঠলেন। নীলকে বুকে টেনে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আমি তবুও তাকে পায়ের সাথেই চেপে রাখলাম। একটা শেষ সিদ্ধান্ত নিতেই হবে। তার ছেলের সকল অপরাধ মেনে নিয়েছি, এবার আর নয়। এর একটা বিহিত আপনাকে করতেই হবে আম্মা। তিনি নীলকে বুকে ধরে হু হু করে কেঁদে দিলেন। নিজের ছেলের অপকর্মের জন্য লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইলেন। আমাকে অনুমতি দিলেন যা ঠিক মনে হয় তাই করবার। আমি পড়ালেখা পুনরায় শুরু করতে চাইলাম। আমার পড়ালেখা শুরু হলো নতুন উদ্যমে। নীলকে সামনে রাখেন আম্মা। ইপ্তি মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসে। সে সুযোগে তাকে দুদণ্ড চোখের দেখা দেখতে পাই। রোজ রোজ অশান্তির চেয়ে এখন বরং দূর থেকেই ভালো আছি। অনার্স শেষ করে বিসিএস দেওয়ার ইচ্ছা জানালাম আম্মার কাছে। নীল তার ছোট ছোট পা দিয়ে পুরো বাড়ি হেসে খেলে বেড়ায়। আম্মা আমার পড়ালেখার খরচ বহন করতে নিয়মিত হিসাবের খাতা বাড়িতে নিয়ে আসতে বলেন। ইপ্তি শুরুতে খুব রেগে যেত। বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক আম্মা নিজেই হয়তো সে কথা মনে করিয়ে দিতেই এখন সে দমে গেছে। হিসেবে বিস্তর তফাৎ। লসের হিসাব খুবই বেশি। টাকা উড়িয়ে ক্লান্ত হয় না তারা দুজন। ছেলের অবনতির কথা নিশ্চিত হয়ে উকিলকে ডেকে পাঠালেন আম্মা। সমস্ত সম্পত্তির হিসাব বুঝে নিয়ে নীলের নামে সব কিছু লিখে দিলেন। ইপ্তির অজান্তে এইসব করে আমি বেশ ভয়ে দিন পার করতাম। জানতে পারলে হয়তো তুলকালাম বাদিয়ে দেবে। প্রথমবার বিসিএস পরীক্ষায় অকৃতকার্য হলাম। মাথায় চিন্তার ছাপ আরেকটু বেড়ে গেল। আম্মা আমাকে সব সময় সাহস দিতেন। এর মাঝে ইপ্তি বাসায় ঘন ঘন আসা শুরু করে। অবাক করার বিষয় হলো এতগুলো বছরে লামিয়ার কোল জুড়ে একটি সন্তানও এলো না। দ্বিতীয়বারের মতো বিসিএস পরীক্ষায় বসলাম। যেভাবে হোক আমাকে পাশ করতেই হবে। অবসরে বসে হাতে দিনক্ষণ গুনছি। অবশেষে ফরেন ক্যাডার হিসেবে নিজের পরিচয়ের ভিত্তি গড়তে সক্ষম হলাম। আম্মা খুশির সংবাদ শুনিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। অশ্রু বিসর্জন দিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। মনে মনে সমস্ত সম্পত্তির খদ্দের ঠিক করে রাখলাম। গ্রামের মোড়লের কাছে সব বিক্রি করে দূর দেশে পাড়ি জমাবো। মোড়ল সাহেব শক্তপোক্ত মানুষ, ইপ্তি কখনোই তার সাথে পেরে উঠবে না। আর দলিল ঠিক থাকলে আইনের লোকও কিছুই করবে না। ইপ্তিকে পথে বসানোর নীল নকশা আমার মাথায় সাজিয়ে রাখলাম আম্মার অজান্তে। লামিয়াকে নিয়ে সুখে থাকার দিন তার গুছিয়ে দিয়ে তারপর যাব। ইপ্তি পথের ফকির হয়ে গেলে লামিয়া যে আর তার সাথে থাকবে না সেটা আমি খুব ভালো জানি। এমনি এক সন্ধ্যায় বউ শাশুড়ি চায়ে চুমুক দিয়ে
পুরনো কথার ধোঁয়া উড়াচ্ছিলাম। ইপ্তি আর লামিয়া দুজনেই বাসায় এসে উঠল। আম্মাকে জানালো আজ থেকে তারা এখানেই থাকবে। কিন্তু বাসায় ঘর মোটের উপরে 4টা। একটাতে আম্মা থাকেন আর একটাতে আমি আর নীল, আর বাকি দুটো খড়ি ঘর, রান্নাঘর। তাদের থাকা নিয়ে উঠল দারুণ সংশয়। ইপ্তি একটু হেসে বলল, লামিয়া আর আমি আমার ঘরে থাকবো, নীরু না হয় মায়ের ঘরে ঘুমাবে। নীল তো আমার ছেলে, সেক্ষেত্রে লামিয়ারও ছেলে, নীল আমাদের সাথেই থাকবে। ইপ্তি নীলকে কোলে তুলতে আসতেই নীল আমার পিছনে লুকিয়ে পড়ল। মনে বড় একটা প্রশ্ন জন্মালো, যে ছেলেকে ইপ্তি মানতেই চাইতো না আজ নিজের ছেলে বলে স্বীকার করছে, সাথে লামিয়ারও। কেন এত বছরের লামিয়ার সন্তান হলো না? তাহলে কি লামিয়া সন্তান দানে অক্ষম? আমাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ইপ্তি ভেবেই নিল আমি তার মুখের উপরে কোনো কথা বলতে পারবো না। আজও তার ভয়ে জড়সড় হয়ে থাকবো। তাই সে খুশি মনে আমার ঘরের দিকে পা বাড়ালো। আমি ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। এত সহজে আমার সাজানো ঘরে অন্য কাউকে দখল নিতে দিব না। ইপ্তি ঠান্ডা গলায় আমাকে সরে যেতে বলল। আমি কাট গলায় জানিয়ে দিলাম এই বাড়িতে তাদের জায়গা হবে না। সমস্ত কিছুর মালিক এখন আমি, তাই আমি যা বলবো তাই হবে। আমার অকুতোভয় কণ্ঠ শুনে ইপ্তি আমাকে মারতে উদ্যত হলো। আমি দুপা পিছিয়ে গেলে আমার শাশুড়িমা রান্নাঘর থেকে বটি এনে আমার হাতে ধরিয়ে দিলেন আর নীলকে কোলে তুলে ঘরে গিয়ে দরজায় এঁটে দিলেন। আমরা তিনজনই মায়ের কাছে অবাক বনে রইলাম। মনে একটু সাহস সঞ্চার করে ইপ্তির দিকে বটি নিয়ে এগিয়ে গেলাম। এক্ষুনি আমার বাড়ি থেকে না বেরিয়ে গেলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। লামিয়া ইপ্তির হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে গেল। আমি দরজায় বসে রইলাম। কোন নারী বা চাইবে নিজের স্বামীকে অন্য নারীর সাথে যেতে দিতে? কিন্তু আমি যেতে দিয়েছি, ছেড়ে দিয়েছি তাকে তার মনের মতো ভালো থাকুক। আর কিছুদিন পর চলে যাব বহুদূরে। বেঁচে থাকার একমাত্র সম্বল হিসেবে সাথে নিয়ে যাব আম্মাকে আর নীলকে। মেয়ে মানুষের জীবনে বুঝি শেষ পর্যন্ত আপন বলতে থেকে যায় শুধুই দীর্ঘশ্বাস।